তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমরা বিয়ারিং ক্যাপাসিটি নিয়ে অর্থাৎ ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর আমরা আগের দিন যে সব পড়াশোনা করেছি, আজকে আমরা ডিরেক্ট বেশি ইন্ট্রোডাকশন না করে ঢুকে যাব হচ্ছে টারজেগিস অ্যানালাইসিস বা টারজেগিস থিওরি ফর ডিটারমিনেশন অফ বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, আমরা র্যাঙ্কিংসটা অলরেডি পড়ে নিয়েছি এবং সেটা দেখেছি যে সেটা হচ্ছে কোহেশন লেস সয়েলের জন্য। ঠিক আছে, তো আজকে যেটা আমরা বলবো টারজেগিস মেথড ফর ডিটারমিনেশন অফ বিয়ারিং ক্যাপাসিটি, সেটা হচ্ছে কিন্তু C5 বোথ সয়েলের জন্য এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, প্রতিটা পরীক্ষাতে এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে, ফলে খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বুঝবে এবং আজকে চেষ্টা করবো আমি আইএস কোড মেথডটাও পড়িয়ে দিয়ে পুরো জায়গাটাকে শেষ করে দেওয়ার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা কিন্তু একটু ফাস্ট হবে, বাট তোমরা যারা আগের ক্লাস দুটো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও, না তো আজকের ক্লাসটা কিন্তু বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে। তাই চলো কথা না বলি একদম ডিরেক্ট চলে যাই। তো আমরা তার আগে এঁকে নিই, ছোট্ট করে আগে একটা ফাউন্ডেশনটা এঁকে নিই, তাহলে আমাদের কি হবে বুঝতে সুবিধা হবে। তাহলে এই হচ্ছে আমাদের ডেপথ অফ ফাউন্ডেশন, দিস ইজ ডেপথ অফ ফাউন্ডেশন DF, আর এটা হচ্ছে আমাদের উইডথ অফ ফাউন্ডেশন অর্থাৎ B। ওকে, এটা হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন, উইডথ অফ ফাউন্ডেশন। তো টারজেগি তিনি বলেছিলেন যে এই রকম যদি একটা ফাউন্ডেশন হয় যেটা DF মানে এই যে এত ডেপথে এইরকম একটা স্যালো ফাউন্ডেশন বসে রয়েছে যার উইডথ B, ইন দ্যাট কেস, এই ধরনের কেসে এই যে এখানে যে সয়েল সারফেসটা থাকবে, সয়েল সাবগ্রেডটা থাকবে, সেই সয়েল সাবগ্রেডের কতটা বিয়ারিং ক্যাপাসিটি হতে পারে, মানে কতটা লোড এই সয়েলটা সহ্য করতে পারবে, সেই ব্যাপারে তিনি একটা এম্পিরিক্যাল ফর্মুলা দিয়েছিলেন। কি সেই ফর্মুলা প্রথমে আমরা লিখে নিই, তারপরে টার্মিনোলজিগুলোকে আমরা আস্তে আস্তে বুঝবো। কি বলেছিলেন তিনি? বলেছিলেন যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অর্থাৎ QQ ইকুয়াল টু হচ্ছে CNC প্লাস QNQ প্লাস হাফ গামা BN গামা। ঠিক আছে, আমি সবগুলো ডিটেলিং এ আসছি, ভয় পাওয়ার কিছু নেই। কিছু টার্ম তোমাদের পরিচিত, যারা অলরেডি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাস আউট হয়ে গেছে তারা এগুলো জানোই, আর যারা ক্লাস স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে একটু আননোন হবে। ওকে, নো প্রবলেম। দেখো এই যে এইভাবে এইখানে যে কিউটা বেসিক্যালি কি, এই ব্যাপারটা একটু বলে নি, তারপর বলছি। কিউটা হচ্ছে আমাদের এই যে ফাউন্ডেশনের যে বেস লেভেল আছে, ঠিক আছে, এই বেস লেভেলের ওপর যে সয়েলটা এখানে থাকে, অর্থাৎ এই যে ডেপথ অফ ফাউন্ডেশন যেখানে এই বেস লেভেলের উপরে যে সয়েলটা থাকে তার যে গামা হবে ইনটু এই যে DF, এটা হচ্ছে বেসিক্যালি এখানে কিউ। ওকে, এটাকে আমরা বলি সারচার্জ লোড। এই ফাউন্ডেশনের ওপর এতটা মাটি অ্যাজ এ সারচার্জ হিসেবে রয়েছে। ওকে, এটাকে আমরা বলি সারচার্জ লোড। ঠিক আছে, এবার কি আমরা এটাকে কিউ বলে এইটাকে লিখি। পার্সোনালি আমি বা আমাদের কলেজে এইভাবে লেখানো হয়েছিল, কিসের জন্য বলতো? যাতে মনে রাখতে সুবিধা হয়। এটা অ্যাকচুয়ালি এখানে গামা ডি বলেও বলতে হতো, CNC গামা DNQ হাফ গামা BN গামা, কিন্তু এটাকে কি মনে রাখতে একটু অসুবিধা হয়। আর এইভাবে যদি মনে রাখতে খুব ইজি হয়, CNC QNQ হাফ গামা BN গামা, তুমি আর কি মারতে দাম তাক এটা আর ভুলবে না। ক্লিয়ার? তো এটা হচ্ছে ফর্মুলা, CNC QNQ হাফ গামা BN গামা। এখানে হচ্ছে কিউটা হচ্ছে বেসিক্যালি গামা ইনটু DF, অর্থাৎ এই যে ডেপথ অফ ফাউন্ডেশন আছে সেই অংশের গামা ডি, সেই অংশটা কতটা প্রেসার দেবে একটা বেস অফ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যে বেসের উপর বসানো আছে, এই যে এক্সট্রা যে মাটিটা, এর উপরের যে মাটিটা, সেই ফাউন্ডেশনের বেসে এক্সট্রা কতটা প্রেসার দেবে সেইটার ডিটারমিনেশন হচ্ছে কিউ। ক্লিয়ার? ওকে, এবার চলো আমরা এই টার্মিনোলজিগুলোকে দেখি। একটা জিনিস সেখান থেকে খুব ভালো করে পরিষ্কার যে আমাদের তোমার যে বিয়ারিং ক্যাপাসিটি, সেই বিয়ারিং ক্যাপাসিটি দেখছো তিনটে জিনিসের সমন্বয়। ওকে, তিনটে পার্ট আছে একটা বিয়ারিং ক্যাপাসিটি। যখন আমি বার করবো তার তিনটে অংশ আছে, তিনটে অংশকে বার করে আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের বিয়ারিং ক্যাপাসিটি পেয়ে যাবো। তো অংশগুলো কি কি? অংশগুলো হচ্ছে CNC একটা অংশ, QNQ হাফ গামা। এর মধ্যে এই যে NC, NQ and N গামা, এই তিনটে হচ্ছে একটা বলতে পারো ফ্যাক্টর। ঠিক আছে, একটা ফ্যাক্টর, যেই ফ্যাক্টরটা বেসিক্যালি ডিপেন্ড করে কার উপর? ফাই এর উপর।
অর্থাৎ একটা সয়েলের যে ফাই হবে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন যেটা হবে, সেই অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের উপর দাঁড়িয়ে এনসি এনকিউ এন গামার একটা মান হবে। তার একটা টেবিল আমাদের রয়েছে অলরেডি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে এগুলো হচ্ছে একটা ভ্যালু হুইচ ইজ ডিপেন্ডিং আপন ফাই। তাহলে ফাই এর ভ্যালু যদি একটা তুমি ডিটারমিনেশন করে নিতে পারো, তাহলে এগুলো বার করে নিতে পারবে। ওকে, নাও এখানে তাহলে দেখো তুমি এবার ফার্স্ট টার্মটার দিকে এসো। ফার্স্ট টার্মটা কি দিচ্ছে? ফার্স্ট টার্মটা তাহলে এনসি তে একটা ফ্যাক্টর, আমি ফ্যাক্টরগুলোকে সরিয়ে রাখছি। তাহলে ফার্স্ট টার্মটা কিন্তু বেসিক্যালি ডিউ টু দিস সি, অর্থাৎ কোহেশন। তাহলে বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু কোহেশনের উপর ডিপেন্ড করে। তাহলে সয়েল যদি কোহেসিভ হয় তাহলে সি এর মান বেশি হবে, তাহলে কিন্তু তার বিয়ারিং ক্যাপাসিটি বেশি হবে। অর্থাৎ সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি যেটা হয়, সেই যে তিনটে কম্পোনেন্ট থাকে তার মধ্যে একটা কম্পোনেন্ট কিন্তু ডিপেন্ডস আপন সি, অর্থাৎ কোহেশন, কোহেসিভ ফোর্স। আচ্ছা, নেক্সট কিসের উপর ডিপেন্ড করছে? নেক্সট হচ্ছে কিউ। কিউ কি? কিউ হচ্ছে এই যে আমি এক্ষুনি বললাম যে আমার বেস অফ দ্য ফাউন্ডেশন, এই যে ফাউন্ডেশনের যে বেস আছে, মানে যার উপর ফাউন্ডেশনটা বসানো রয়েছে, তার উপরে যে এক্সট্রা যে সয়েলটা আছে, সেই সয়েলটার প্রেসার কতটা, তার উপরেও কিন্তু আমার বিয়ারিং ক্যাপাসিটি ডিপেন্ড করছে। এখান থেকে আমরা কি বুঝছি ধরো তুমি একটা ফাউন্ডেশন, এরকমটা হয় না যে আমরা যখন আমাদের বাড়ির জন্য কোনো ফাউন্ডেশন করি, বলে না যে আমরা চলো 3 ফিট খুঁড়বো, 3 ফিট খুঁড়ে তারপর ফাউন্ডেশন বেসটা করবো। কেউ বলে না আমি 5 ফিট খুঁড়বো, কেউ বলে আমি আরো বেশি করবো। তো যাই হোক, তো এই যে আমরা কতটা ডেপথে ফাউন্ডেশনটা ঢোকাচ্ছি, যতটা ডেপথে ফাউন্ডেশন ঢোকাবো তাহলে কি হবে, তার ডি তত বেশি হবে, ডেপথ অফ ফাউন্ডেশন তত বেশি। আচ্ছা, ডেপথ অফ ফাউন্ডেশন যত বেশি হবে, ঠিক আছে, তাহলে কি হবে, কিউ এর মানটা বেড়ে যাবে। তাহলে কিউ এর মানটা যদি বেড়ে যায় তাহলে আমার বিয়ারিং ক্যাপাসিটিও বেড়ে যাবে। অর্থাৎ আমরা যখন ফাউন্ডেশন করি তখন এই যে আমরা ডেপথটা যেটা দিই, ঠিক আছে, সেই ডেপথটারও কিন্তু একটা বিশাল বড় গুরুত্ব রয়েছে, বুঝতে পেরেছো? সেই ডেপথটা শুধু যে আমরা স্টেবিলিটির জন্য দিই, আমরা প্রথম দিন ক্লাসে পড়েছিলাম, শুধুমাত্র যে স্টেবিলিটির জন্য দিই শুধু তাই নয়, ডেপথটার সাথেও কিন্তু বিয়ারিং ক্যাপাসিটির একটা ডিরেক্ট কানেকশন আছে। ক্লিয়ার? তাহলে যত ডেপথ অফ ফাউন্ডেশন হবে আমার কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু বেড়ে যাবে। আশা করি বুঝে গেছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে লাস্ট পার্টটা। লাস্ট পার্টটা কিসের জন্য আসে? লাস্ট পার্টটা বেসিক্যালি ডিউ টু আসে কি বলতে পারো যে হচ্ছে এই যে আমরা ফাই কে পড়লাম না, ফাই এর ডিরেক্ট রিলেশন আছে এই পার্টটার সাথে, বা বলতে পারো যে ফ্রিকশন। হ্যাঁ, কেন কি কোনো একটা সয়েলের কণাগুলো যখন একটা অপরের ওপর দিয়ে যেতে চায় তখন কি হয়, কণাগুলোর মধ্যে একটা ইন্টারনাল ফ্রিকশন কাজ করে। সেই ইন্টারনাল ফ্রিকশনটাও কিন্তু আমাকে বিয়ারিং ক্যাপাসিটি দেবে। ওকে, সেই ইন্টারনাল ফ্রিকশনটা যে বিয়ারিং ক্যাপাসিটিটা দেবে সেইটাকে ডিনোট করে এই টার্মটা। তাহলে কি হলো, আমরা পেলাম সরি, আমরা কি পেলাম? আমরা পেলাম যে একটা বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল, এই ধরনের যদি একটা ফাউন্ডেশন হয় তাহলে সেটা তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, বা বলতে পারো সেই বিয়ারিং ক্যাপাসিটি বা লোড ক্যারিং ক্যাপাসিটিটা কি থেকে আসে, সয়েলের তিনটে জায়গা থেকে আসে। এক নম্বর কে দেয়? এক নম্বর দেয় হচ্ছে কোহেশন। তার মানে সয়েলটা কি কোহেসিভ সয়েল? যদি কোহেসিভ সয়েল হয় তাহলে সেই কোহেশনটা আমাকে একটা স্ট্রেংথ দেবে, লোড ক্যারিং ক্যাপাসিটি দেবে। আর একটা কে দেবে? কত ডেপথে আমি ফাউন্ডেশন করছি, যতটা ডেপথে ফাউন্ডেশন করছি সেই ডেপথ অব্দি যে সয়েলটা যেটা ফাউন্ডেশনের এই উপরে বসে থাকবে, ঠিক আছে, সেই সয়েলটাও, সেই ডেপথ অফ সয়েলটাও কিন্তু আমাকে একটা স্ট্রেংথ দেবে। আর একটা কি দেবে? ওই যে একটা সয়েলের যে ইন্টারনাল ফ্রিকশন আছে, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, অর্থাৎ সয়েলটা কোহেশনলেস, যেমন বালিগুলোর মধ্যে ইন্টারনাল ফ্রিকশন বেশি হয়, তো সেই ইন্টারনাল ফ্রিকশন অফ দ্য সয়েল সেটাও কিন্তু একটা পার্ট দেবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমরা শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল যখন পড়েছিলাম, সেখানে যে আমরা সি বার করেছিলাম, ফাই বার করেছিলাম, সেগুলোর গুরুত্ব এবার বুঝতে পারছো? হ্যাঁ, ধরো গুরুত্বটা আমি তোমাকে একদম মানে খুব সোজা ভাষায় বলে, ধরো তোমাকে এখন একটা বললো যে বাড়ির ফাউন্ডেশন, মানে তুমি বিয়ারিং ক্যাপাসিটি বার করো। কেন কি বিয়ারিং ক্যাপাসিটি আমরা জানি যে বিয়ারিং ক্যাপাসিটি যদি আমরা বার করতে পারি তাহলে আমরা সেই বিয়ারিং ক্যাপাসিটিটা আমাদের লাগে কি, যখন এই ফাউন্ডেশনটা আমরা আরসিসি ডিজাইন করবো। কেন কি এরিয়া অফ দ্য ফাউন্ডেশন বার করতে গেলে আমার কিন্তু লোড ডিভাইডেড বাই বিয়ারিং ক্যাপাসিটি করলে আমরা এরিয়া অফ ফাউন্ডেশন পাই, এটা আমরা জানি। ওকে,
তো সেই যে যদি আমাকে এবার এরিয়া অফ ফাউন্ডেশন বার করতে গেলে আমার দরকার বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল যদি আমাকে বার করতে হয় তাহলে আমার কি প্রাইমারি ডেটা লাগছে হচ্ছে গামা অফ দ্য সয়েল, এখানকার গামা অফ দ্য সয়েল লাগছে। সেকেন্ড থিং কি লাগছে, এই সয়েলটার সি এবং ফাই ভ্যালু। আর এই সি এবং ফাই ভ্যালু আমরা কোথা থেকে পাচ্ছি, সেই যে সিএস স্ট্রেংথ অফ দ্য সয়েল আমরা পড়েছি, সেই সিএস স্ট্রেংথ অফ সয়েলের আমরা ওখানে সি ভ্যালু ফাই ভ্যালুকে আমরা বার করেছি। ঠিক আছে, আমরা মোর সার্কেল ধরে বার করেছি, আমরা অ্যানালাইটিক্যাল প্রসেসে বার করেছি, তার জন্য বিভিন্ন টেস্ট গুলো করা হয়েছে, টেস্ট ডেটা থেকে আমরা সি এবং ফাই কে কিন্তু বার করেছি। ট্রাইক্সিয়াল টেস্ট বলো, তারপর তোমার কি বলে যদি একদম কোহেসিভ সয়েল হয়, ভীষণ পাতলা, তাহলে আমার সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম হচ্ছে আনকনফাইন্ড কম্পারেটিভ টেস্ট করেছিলাম, বেন শিয়ার টেস্ট করেছিলাম, যে বিভিন্ন টেস্ট মেথড গুলো আছে সেই টেস্ট মেথড গুলো থেকে সি এবং ফাই আমরা বার করতে পেরেছিলাম। এবং সেই সি এবং ফাই দিয়ে যদি বার করি তাহলে ফাই থেকে আমরা এনসি এন কিউ এর মান পেয়ে যাবো, সি এর মান আমরা এখানে বসে যাবো, আর কিউ তো আমরা গামা থেকে পেয়ে গেলাম, ডেপথ অফ দ্য ফাউন্ডেশন জানি, তাহলে আমরা কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল বার করে ফেলতে পারবো। ক্লিয়ার? এখন বলতে কোনো অসুবিধা নেই। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস কিন্তু খেয়াল করবার আছে, কি না, এই যে এখানে আমি আরেকবার লিখছি সি এন সি। আচ্ছা, এবার আমি কিউটাকে গামা দিয়ে লিখছি, গামা ইন্টু ডিএফ করছি, আর এটাকে আমি হাফ গামা বি এন গামা লিখলাম। ঠিক আছে, এবার এখানে দেখো এখানে দুটো গামা আছে, দুটো গামা, কি একটা এই গামাটা আর একটা হচ্ছে এই গামাটা। তাহলে বলবো যে দুটো গামা কি সেম, মানে ধরো তোমাকে মানে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমে বলে দিল যে এইখানকার গামা এক, এখানকার গামা আলাদা, তাহলে আমি কোন জায়গাতে কোন গামাটা বসাবো? হতেই তো পারে ধরো ওয়াটার টেবিল এদিকে আছে, বা হতে পারে এখানে সয়েলের একটা আলাদা স্ট্র্যাটাম আছে, এখানে সয়েলের একটা আলাদা স্ট্র্যাটাম আছে। ঠিক আছে, দুটো স্ট্র্যাটামের আলাদা আলাদা ইউনিট ওয়েট। তাহলে ইউনিট ওয়েট যদি ডিফারেন্ট হয় তাহলে আমি কোন ইউনিট ওয়েটটাকে কোথায় বসাবো? সো এই জিনিসটা একটু বুঝে নাও। এখানে দুটো গামা আছে, মিডিল টার্মটা একটা গামা, লাস্ট টার্মটার মধ্যে একটা গামা। এই মিডিল টার্মটার গামাটা আমি বললাম পড়াতে গিয়েই বলেছি, তোমাদের নিজেরাই বুঝে যাওয়া উচিত যে এইখান থেকে বেস অফ ফাউন্ডেশনের উপরের সয়েল, বেস অফ ফাউন্ডেশনের উপরের সয়েলটা হচ্ছে এই মিডিলের গামাটা। ঠিক আছে, তাহলে এখানে যে গামা বলবে, অর্থাৎ বেস অফ ফাউন্ডেশনের উপরে যে সয়েল থাকবে তার যে গামা হবে সেটাকে আমরা কিন্তু এখানে বসাবো। আর সরি, এইখানে যে গামাটা লাস্ট পার্টের যে গামাটা, সেই গামাটা কিন্তু হচ্ছে আমার বেস অফ দা ফাউন্ডেশনের নিচের গল্প। কেন? এটা আমি বলেছি ফ্রিকশন থেকে আসবে। ফ্রিকশন মানে কোন জায়গা থেকে আসবে? এই যে এইখানকার যে সয়েল গুলো থাকবে তাদের মধ্যে যে ইন্টারনাল ফ্রিকশন আসবে, সেই ফ্রিকশনটাই বেসিক্যালি স্ট্রেংথ দেবে এই ফাউন্ডেশনটাকে এর উপর ধরে রাখার। ক্লিয়ার? তাহলে এই গামাটা হচ্ছে এর নিচে। তাহলে এবার একটা প্রশ্ন আসতে পারে যে এর নিচে আমি কতটা জায়গা ধরবো, তাই না? এই নিচে কতটা অবধি আমি গামা ধরবো? ধরো তোমাকে প্রবলেমে বললো যে এখান থেকে 5 মিটার নিচে গামা এত, 3 মিটার নিচে গামা এত, 2 মিটার নিচে, তুমি কত মিটার অবধি গামাটাকে কনসিডার করবে বা কোন গামাটাকে বসাবে? ইয়েস, এখানে বলতে হয় যে আমাদের যে কনসার্ন সেটা হচ্ছে যদি উইডথ অফ দ্য ফুটিং বি হয় তাহলে আমরা বেস অফ দ্য ফুটিং থেকে বি দূরত্ব পর্যন্ত বা বি ডেপথ অবধি আমরা নামবো, অর্থাৎ বি ডেপথ অবধি সয়েলেরই আমাদের গামাটা দরকার। ঠিক আছে, বি ডেপথ অবধি সয়েলেরই আমাদের গামা দরকার। এবার প্রশ্ন হচ্ছে যদি দাদা এরকম হয় যে এখানেও দুটো স্ট্র্যাটাম এলো, ধরো এখানে একটা গামা, এখানে একটা গামা, ইন দ্যাট কেস উইল গো ফর একটা অ্যাভারেজ কনসেপ্ট গামা ধরবো। ওখানে যে গামাটা আমরা বসাবো কিনা সেই গামাটা আমরা একটা অ্যাভারেজ গামা ধরবো। ঠিক আছে, আমরা ওয়াটার টেবিল নিয়ে ক্যালকুলেশন যখন করবো তখন এই ব্যাপারটা আসবে, অসুবিধা নেই, আমি পড়াবো। ঠিক আছে, বাট একটা তোমাদেরকে বলে রাখছি একটা অ্যাভারেজ গামা ধরে আমরা এই গামাটার মান বসাবো। ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমরা বিয়ারিং ক্যাপাসিটি টার্জিকি যেটা বলেছিলেন সেই ব্যাপারটা আমরা জানলাম। তো আমরা এবার চলো লিখে নিই আরেকবার করে ইকুয়েশনটা, তারপর এর আরো কিছু জিনিসপত্র আমাদেরকে এখানে জানতে হবে। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়াল টু সিএনসি, আমি একটু ভেঙেই লিখছি, গামা ডি, ঠিক আছে, এন কিউ প্লাস হাফ গামা বি এন গামা। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে প্রথম এখানে যে জিনিসটা দরকার পড়বে বা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে
আমরা প্রথম দিন পড়েছিলাম কি না হচ্ছে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি যেটা টার্জেগেস ফর্মুলা দিয়ে বার করেছি সেটা হচ্ছে স্ট্রিপ ফুটিং এর জন্য। কি ফুটিং এর জন্য? স্ট্রিপ ফুটিং এর জন্য। এবার তো সব সময় তো ফুটিং স্ট্রিপ ফুটিং হবে না। আচ্ছা, স্ট্রিপ ফুটিং কি? যখন এল গ্রেটার দেন 5b হয়, ঠিক আছে, যখন এল আমি প্রথম দিন পড়া থেকে বলেছি যখন লেন্থ অফ দ্য ফুটিং গ্রেটার দেন 5 গুণ অফ কি না উইডথের 5 গুণের বেশি যদি লেন্থ হয়ে যায় তাহলে আমরা সেটাকে মোরারলেস ধরে নিই সেটা হচ্ছে আমাদের স্ট্রিপ ফুটিং। তাহলে এই যে ফর্মুলেশনটা দিয়েছিল সেটা হচ্ছে স্ট্রিপ ফুটিং এর জন্য। ওকে, এবং কি টার্জেগেস ফর্মুলা হচ্ছে জেনারেল শিয়ার ফেলিওরের জন্য। ঠিক আছে, দুটো কন্ডিশন টার্জেগেস ফর্মুলার জন্য, একটা হচ্ছে স্ট্রিপ ফুটিং এর জন্য, 2 নম্বর হচ্ছে কি জেনারেল শিয়ার ফেলিওরের জন্য। এই দুটো কন্ডিশনের জন্য। এবার প্রশ্ন হচ্ছে সব সময় যে স্ট্রিপ ফুটিং হয় তা তো হয় না, ফুটিং তো অনেক ধরনের হয়। সার্কুলার ফুটিং হতে পারে, রেক্ট্যাঙ্গুলার ফুটিং হতে পারে, তাই না? ধরো সার্কুলার ফুটিং হলো, রেক্ট্যাঙ্গুলার হলো, মানে এই যে ফুটিং এর ইয়েটা রেক্ট্যাঙ্গেল হলো, বা একদম স্কোয়ার শেপ হলো বা বর্গক্ষেত্র হলো, যেটাকে বলো না কেন। তো এই ধরনের ডিফারেন্ট শেপ হতে পারে ফুটিং এর। তাহলে কি আমি এই ইকুয়েশনটাকে ব্যবহার করতে পারি না? ইয়েস, ব্যবহার করতে পারি, বাট এর সাথে একটা আমরা কারেকশন ফ্যাক্টর ঢোকাবো। এবার যেহেতু এই কারেকশন ফ্যাক্টরটা কিসের জন্য ঢুকছে? শেপটা চেঞ্জ হওয়ার জন্য। আগে কি শেপ ছিল? টার্জেগি বলেছিল শেপটা হবে স্ট্রিপ ফুটিং, তাহলে তুমি এই ফর্মুলা ডিরেক্ট ইউজ করে দিতে পারবে। কিন্তু যেহেতু আমরা এখন শেপটাকে পাল্টাচ্ছি, আমরা সার্কুলার ফুটিং এর জন্য বার করব, আমরা স্কোয়ার ফুটিং এর জন্য বার করব, আমরা রেক্ট্যাঙ্গুলার ফুটিং এর জন্য বার করব, তাহলে কি হচ্ছে ফুটিং এর শেপকে আমরা চেঞ্জ করছি। সো এই যে ফ্যাক্টরটা ইউজ করব, যে ফ্যাক্টরটা ইউজ করে আমরা ফুটিং এর শেপকে চেঞ্জ করব, সেই ফ্যাক্টরটাকে আমরা কি বলবো? শেপ ফ্যাক্টর। ক্লিয়ার? এই ধরনের অনেকগুলো ফ্যাক্টরের নাম কিন্তু আমরা ফুটিং বিয়ারিং ক্যাপাসিটি বার করতে গিয়ে আগেও পড়বো। তার মধ্যে একটা আমি বলে দিলাম তোমাদেরকে, শেপ ফ্যাক্টর, যেটা কিনা আমরা স্ট্রিপ ফুটিং, যেহেতু এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি স্ট্রিপ ফুটিং এর জন্য শেপটা আমরা চেঞ্জ করছি। এবার সেটা কত? তো এই ক্ষেত্রে দুটো ক্যাটাগরি করে আমি তোমাদেরকে বোঝাই যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, বইতে দেওয়া আছে কিন্তু বইটা তোমরা মুখস্থ করতে গেলে কি হয়, তিনটে একটু গোলমেলে যায়। আমি যতটা পাচ্ছি তোমাদেরকে ইজি করে বলবার চেষ্টা করছি। চলো আমরা দুটো পার্টে ভাগ করে নিই, সার্কুলারটাকে একটা পার্ট করব আর দ্বিতীয়টাকে একটা পার্ট করব। দেখো, আমি যদি তোমাদেরকে রেক্ট্যাঙ্গুলার ফর্মুলাটাই শুধু মনে রাখা করাই, তাহলে তুমি রেক্ট্যাঙ্গুলার জায়গা থেকে ইজিলি স্কোয়ারে পৌঁছে যেতে পারবে। স্কোয়ারের জন্য আলাদা করে মনে রাখার দরকার পড়বে না। যদি মনে রাখতে পারো দ্যাট ইজ গুড, সেখানে কোনো প্রবলেম নেই। বাট যদি ধরো সাপোজ তুমি অনেকেরই হয়তো যেটা মনে রাখার একটা প্রবলেম হয়, যেটা আমার পার্সোনালি হতো, ইন দ্যাট কেস কি হয়, আর তুমি রেক্ট্যাঙ্গেলটা মনে রাখবে, তাহলে ওখান থেকে স্কোয়ারটা বার করে দিতে পারো। চলো প্রথমে এই পার্টটা দেখে রেক্ট্যাঙ্গেল ফুটিং এর জন্য। তাহলে রেক্ট্যাঙ্গুলার ফুটিং এর জন্য এই ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হয়ে যাবে কিউ ইকুয়াল টু 1 প্লাস 0.3 বি বাই এল সিএনসি। যেটা আছে সেগুলো থাকবে, তার সাথে শুধু শুধু একটা ফ্যাক্টর লেগে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, প্লাস এই যে এটাকে আমি কিউই লিখছি, ঠিক আছে? তাহলে এইখানে কোনো ফ্যাক্টর লাগবে না। কেন লাগবে না আমি একটু বলছি, দাঁড়াও। ওকে, আর এই লাস্ট টার্মটার সাথে যে ফ্যাক্টরটা যুক্ত হবে সেটাকে আমি এখানে নিচে লিখছি 0.2 বি বাই এল, যেটা রয়েছে আগে থেকে হাফ গামা বি এন গামা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার চলো প্রথমে আমি জেনে নিই যে এই কিউ এন কিউ সেকেন্ড পার্টটার সাথে কেন শেপ ফ্যাক্টর লাগলো না। দেখো, আমরা সেকেন্ড পার্টটা কি বলেছি? সেকেন্ড পার্টটা বলেছি যে ফাউন্ডেশনের বেসের ওপর যতটা সয়েল আছে, সেই সয়েল যতটা প্রেসার দেবে এই জায়গাতে, এই ফাউন্ডেশন বেসে, সেটাই হচ্ছে বেসিক্যালি আমার কি না, সেটাই হচ্ছে আমার এই কিউ বাই সেকেন্ড টার্মটা। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, ফুটিং এর শেপ গোল হোক, লম্বা হোক, যাই হোক, তাতে কি আমার এই বেসের ওপর আসা সয়েলের যে চাপ, তার কি কোন রকম পরিবর্তন হবে? সম্ভাবনা আছে? হবে না, বিকজ অফ
এইখানে যে প্রেসারটা সয়েল দেবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, তার উপরে থাকা সয়েলের গামার উপর এবং কতটা ডেপথের আছে তার উপর। এটা কোনোভাবেই এই ফুটিং এর যে সেপ তার উপর ডিপেন্ড করে না। সো এখানে কিন্তু আমরা কোনো রকম সেপ ফ্যাক্টর লাগাচ্ছি না। সি এর উপর কিছুটা ডিপেন্ড করে অবশ্যই, সেই জন্য আমরা এখানে একটা সেফ ফ্যাক্টর লাগিয়েছি। এটার উপর ডিপেন্ড করে বলে আমরা একটা সেফ ফ্যাক্টর লাগিয়েছি। ওকে, আচ্ছা এবার চলো সেফ ফ্যাক্টর গুলো আমরা দেখে নিই। এই যে 1 প্লাস 0.3 বি বাই এল, 1 প্লাস 0.3 বি বাই এল আমি উপরে লিখছি, সুবিধা হবে তোমাদের। 1 প্লাস 0.3 বি বাই, তাহলে আমি এই সেফ ফ্যাক্টরটাকে যদি সাপোজ টু বি এসসি বলি, সেফকে এস দিয়ে লিখছি, হ্যাঁ যেহেতু সি এর সাথে কানেক্টেড আছে তাহলে আমরা সেফ ফ্যাক্টরটাকে এসসি বলছি। এই সেফ ফ্যাক্টরটাকে আমরা বলছি এস গামা, ঠিক, যেহেতু গামার সাথে কানেক্টেড আছে বলি, এন গামার সাথে, ঠিক আছে, এটাকে আমরা বলছি এস গামা। তাহলে এস সিটা কত হলো, এস সি হলো হচ্ছে 1 প্লাস 0.3 বি বাই এল। ওকে, আর এস গামা কত হলো 1 মাইনাস 0.2 বি বাই এল। এবার তোমরা শুধু এটাই মনে রাখবে, একটা টেবিলে বানিয়ে ফেলতে পারো, এটা মনে রাখবে। এখান থেকে যদি বলি তাহলে বর্গক্ষেত্রের কি হবে, সিম্পল ব্যাপার, তুমি বর্গক্ষেত্রে কি হয়, বি ইকুয়াল টু এল, বর্গক্ষেত্রে দুটো বাহু সমান হয়, তাহলে বি ইকুয়াল টু এল বসালে কি এটা 1 হয়ে গেল, তাহলে প্রথমটা হয়ে যাবে 1.3, এটা কি হবে, এটা 1 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 0.8। এবারে 1.3 এখানে বসাও আর 0.8 এখানে বসাও, বেরিয়ে যাবে। তাহলে সেটা যদি করি, তাহলে সেটা করার পর আমাদের কি আসবে, রেক্ট্যাঙ্গুলারটা আমি এটাকে লিখিয়ে দিচ্ছি। তাহলে রেক্ট্যাঙ্গুলার ফুটিং এর জন্য আসবে কিউ ইকুয়াল টু আসবে 1.3 সিএনসি কিউ। আচ্ছা হাফ আছে, হাফ গামা বিএন গামা, তার সাথে আমার 0.8 যুক্ত হচ্ছে, তাহলে হাফ মানে হচ্ছে কত 0.5 ইন্টু 0.8, তাহলে কত হচ্ছে 5 8 40 মানে হচ্ছে 0.4। সো প্লাস 0.4 গামা বি এন গামা। বুঝতে পেরেছো কেন 0.4 হলো, হাফ 0.5 আছে আর হচ্ছে এখানকার 0.8, দুটো গুণ হয়ে যাবে। ওকে, তো আমি একবার ডিরেক্ট 0.4 গামা বি এন গামা লিখে দিলাম। এটা হয়ে গেল আমার রেক্ট্যাঙ্গুলারের জন্য না, এটা হলো আমার এখন স্কোয়ারের জন্য। আচ্ছা যদি এটা সার্কুলার হয়, সার্কুলার হলে শুধু যেটা মনে রাখবে এসসিটা একই থাকবে, 1.3 থাকে, শুধু এস গামাটা হয়ে যায় সম্ভবত 0.3, ঠিক আছে কি 0.3, হ্যাঁ 0.3। তবু আমি বলবো তোমাদেরকে অবশ্যই এটা কিন্তু একবার চেক করে নেবে নিজেরা, যখন বই দেখে টেক্সট বই দেখে যখন পড়াশোনাটা করবে প্লিজ মেকে একটা চেক করে নিও। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের সেফ ফ্যাক্টর। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন পর্যন্ত যেটা পড়লাম সেটাকে যদি আমরা একটু সাম অফ করি তাহলে কি পাচ্ছি, আমরা পেলাম যে বিয়ারিং ক্যাপাসিটি বার করবার জন্য যে থিওরি গুলো আছে বা যে অ্যানালাইটিক্যাল মেথড গুলো আছে, সেই অ্যানালাইটিক্যাল মেথড গুলো আমরা পড়াশোনা করছি। তার মধ্যে আমরা র্যাঙ্কিংস মেথড পড়েছি, সেটা হচ্ছে কোয়েশনলেস সয়েলের জন্য। আজকে আমরা পড়ছি হচ্ছে টারজেগিস মেথড, সেটা হচ্ছে C5 বোথ সয়েলের জন্য। তো টারজেগিস মেথডটা কিসের জন্য পড়ছি, আমরা পড়ছি যে বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল, অর্থাৎ এই ধরনের যদি ফাউন্ডেশন থাকে তাহলে এই যে সয়েল থাকবে, এই সয়েল কতটা লোড ক্যারি করতে পারবে সেটা বার করতে গিয়ে দেখলাম যে টারজেগি সাহেব আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছে, কি না সিএনসি কিউএনকিউ হাফ গামা বি এন গামা। এই ফর্মুলাটাতে দেখলাম যে তিনটে পার্ট আছে, তিনটে পার্ট, একটা সি এর জন্য, একটা হচ্ছে সারচার্জ সয়েলের জন্য এবং একটা অবশ্যই ফ্রিকশনের জন্য। এই তিনটের উপর ডিপেন্ড করে বা তিনটের কন্ট্রিবিউশনে আমাদের টোটাল লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল হয়। এবার যেহেতু এটা আমাদেরকে কি করেছে, যেহেতু এটা আমাদের টারজেগি সাহেব বলেছে স্ট্রিপ ফুটিং এর জন্য, তাই যদি এটা এখন সার্কুলার ফুটিং হয় বা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার ফুটিং হয়, সেটাকে কিভাবে কনভার্ট করব আমরা সেটা বার করে ফেললাম। ওকে, এবার আমি একটা জিনিস একটু আগে বললাম যে টারজেগি সাহেব শুধু যে স্ট্রিপ ফুটিং এর জন্য বলেছে না, আরেকটা জিনিস বলেছে যে জেনারেল শেয়ার ফেলিওর জন্য। এবার আমরা পড়তে গিয়ে দেখেছি যে শেয়ার ফেলিওর কিন্তু শুধু জেনারেল শেয়ার ফেলিওর হয় না, লোকাল শেয়ার ফেলিওর হয় অ্যাজ ওয়েল অ্যাজ পাঞ্চিং শেয়ার ফেলিওর। তো পাঞ্চিং শেয়ার ফেলিওরের জন্য টারজেগিস মেথডটাকে আমরা
নিই না, বিকজ অফ এখানে ফেলিওরটা একদম যে টপ অফ দি উঠবে সেটা পসিবল নয় এখানে ধরা। তো আমরা সাধারণত পাঞ্চিং শেয়ার ফেলিওরের জন্য এই ফর্মুলাগুলোকে বার করি না। তো লোকাল শেয়ার ফেলিওরের জন্য তো আমাকে বার করতে হবে। তো লোকাল শেয়ার ফেলিওরের জন্য কি করা হয়? লোকাল শেয়ার ফেলিওরের জন্য শুধু একটা জিনিস করা হয়। দেখো, লোকাল শেয়ার ফেলিওরে তুমি এই যে ফর্মুলাটার ক্ষেত্রে সবকিছুই সেমই থাকে, শুধু এনসি, এনকিউ এবং এন গামা এগুলোকেই শুধু চেঞ্জ হয়ে যায়। আমরা যেভাবে লিখি এনসি ড্যাশ লিখি, এনকিউ ড্যাশ লিখি এবং এন গামা ড্যাশ লিখি। নাও কি করে আমরা এটা বার করব? বার করব হচ্ছে আমরা যে এখন নতুন যে ফাই নেব, ঠিক আছে, সেই ফাইটার মানের একটা পরিবর্তন, ধরে এটা একটা থাম্ব রুল বলতে পারো। কিরকম ব্যাপারটা হচ্ছে যে নতুন যে আমরা ট্যান ফাই এম ধরে নিলাম আমরা, এখন যে নতুন ফাইটা ট্যান ফাই এম, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3 ট্যান ফাই। তাহলে এই ফাই এম কত হবে? ফাই এম হবে হচ্ছে ট্যান ইনভার্স 2/3 ট্যান ফাই। অর্থাৎ তুমি শিয়ার স্ট্রেস করলে, শিয়ার স্ট্রেন্থ টেস্ট করলে একটা সয়েলের, সেখান থেকে একটা ফাই পেলে, সেই ফাইটা এখানে বসিয়ে একটা ট্যান ফাইয়ের মান পাবে, সেটাকে 2/3 করে তার ট্যান ইনভার্স যদি করে তাহলে তুমি একটা নতুন ফাই পাবে। সেই নতুন ফাইটাই হচ্ছে, সেই নতুন যেই ফাইটা পেলে সেই নতুন ফাই থেকে ওই টেবিল থেকে আবার চলে গেলে, কারণ টেবিলে আমি বলেছি টেবিলে ওই ফাইয়ের ভ্যালুর উপর এনসি, এন গামা, এনকিউ এর মান দেওয়া আছে। টেবিলটা কিরকম হয়? টেবিলটা হয় হচ্ছে এরকম, ধরো ফাইয়ের মান থাকে, ঠিক আছে, তারপরে তার করেসপন্ডিং এনসির মান থাকে, করেসপন্ডিং এন কিউ এর মান থাকে, করেসপন্ডিং এন গামার মান থাকে। তাহলে তুমি যদি কোনোভাবে ফাইয়ের মান পেয়ে যাও, তাহলে তুমি এখান থেকে টেবিল থেকে এই তিনটে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে এবারটা কি? এবার হচ্ছে যে শুধুমাত্র যে লোকাল শেয়ার ফেলিওরে তাহলে কি করবে? আগে যে ফাইটা পেয়েছো শিয়ার স্ট্রেন্থ টেস্ট করে, যে ফাই পেয়েছো সয়েলের, সেই ফাইটাকে এখানে বসিয়ে দেবে। তাহলে এখানে যদি বসিয়ে দাও তাহলে ট্যান ফাই বার করো, তাহলে 2/3 ট্যান ফাই করবে, তার ট্যান ইনভার্স করবে, দিয়ে যেটা পাবে সেটা হচ্ছে নতুন ফাই। এই ফাইটা কার না? লোকাল শেয়ার ফেলিওরের ফাই। তখন সেই ফাইটা দেখে তুমি এনসি, এনকিউ, এন গামা বার করে দেবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন পর্যন্ত আমাদের এই ব্যাপারটা লোকাল শেয়ার ফেলিওরের ক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা মোটামুটি বার করে ফেললাম। নাও আমরা যেটা করব এবার হচ্ছে যে আর কিছু কি এই যে তারজিকি সাহেব যে ফর্মুলাটা আমাদেরকে দিয়েছে, এই ফর্মুলাটা আর কোনো কিছু কি বা আর কোনো কিছু কি এই ফর্মুলাটাকে এদিক ওদিক করে? ইয়েস। তাহলে একটা আনসার আসবে ইয়েস, আরো একটা জিনিস এই ফর্মুলাটাকে এদিক ওদিক করে, বা আরেকটা জিনিসের কনসিডারেশন এই ফর্মুলাটাকে বসিয়ে বিয়ারিং ক্যাপাসিটি বার করার ক্ষেত্রে আমাদেরকে ধরতে হবে, সেটা হচ্ছে ওয়াটার টেবিল কারেকশন। ওকে, ওয়াটার টেবিল কারেকশন। আচ্ছা, এতটুকু অব্দি সবটা বুঝে গেছো? আচ্ছা, ওয়াটার টেবিল কারেকশনে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য একটা জিনিসের মান কিন্তু জিজ্ঞেস করে, এটা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। কি সেটা? সেটা হচ্ছে এই যে ফাই, বললাম না ফাইয়ের ভ্যালুর উপর দাঁড়িয়ে এনসি, এনকিউ, এন গামার একটা টেবিল আছে। তো ফাইয়ের ভ্যালু যদি 0 হয়, when the phi value is 0 মানে কি? এটা কি সয়েল? কোহেশন না কমপ্লিটলি কোহেসিভ সয়েল। যদি phi 0 হয় মানে কি? সয়েল হয়ে গেল আমাদের কোহেসিভ সয়েল। তাহলে কোহেসিভ সয়েল অর্থাৎ phi equal to 0 এর জন্য আমাদেরকে কিন্তু এনসি, এনকিউ, এন গামার মান মনে রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের একটা ডিরেক্ট প্রশ্ন করে দেয়। তাহলে phi 0 হলে আমাদের এনসি এর মান হয় 5.7, এনকিউ এর মান হয় 1 আর এন গামার মান হয় 0। দেখো এইখান থেকে তুমি বুঝে গেলে, আমি যে প্রথমে বললাম যে এই টার্মটা আছে ফাই এর উপর ডিরেক্ট ডিপেন্ড করে, ঠিক আছে? যখনই ফাই 0 হয়ে গেল অর্থাৎ আমার তো অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন নেই, তাহলে এই পার্টটাই 0 হয়ে গেল। এই পার্টের কোনো কন্ট্রিবিউশনই থাকলো না টোটাল বিয়ারিং ক্যাপাসিটি ডিটারমিনেশনের ক্ষেত্রে। ওকে, সেটা কিন্তু আমাদের এই ভ্যালুটাই দেখো প্রমাণ করে দিচ্ছে। ফাই ইকুয়াল টু 0 হলে আমাদের এন গামা কিন্তু 0। ঠিক আছে, এই মানটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কেন কি এখান থেকে আমাদের প্রশ্ন করবে, হয়তো তোমাকে বলে দেবে যে একটা পিওর কোহেসিভ সয়েলের কোহেশনের মান এত, ঠিক আছে, তাহলে তার বিয়ারিং ক্যাপাসিটি কত হবে? হ্যাঁ, তাই এত ডেপথে ফাউন্ডেশন আছে, তাহলে বিয়ারিং ক্যাপাসিটি কত হবে? এরকম একটা ডেটা দিয়ে একটা তোমাকে প্রশ্ন দিয়ে দেবে। তখন তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে এনসির মান 5.7 হয় টারজিকিস
থিওরি অফ ডিটারমিনেশন অফ বিয়ারিং ক্যাপাসিটির ক্ষেত্রে ইফ ফাই ইকুয়ালস টু 0। ক্লিয়ার? ওকে, এবার তাহলে চলো আমরা একদম ডিরেক্ট চলে যাচ্ছি হচ্ছে ওয়াটার টেবিল কারেকশন। প্রথম প্রশ্ন দেখো, আমরা না সবকিছু একটু বুঝে বুঝে পড়বো, বুঝে বুঝে যদি না পড়ি তাহলে কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে আমরা কিন্তু বারবার আটকে যাব। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা একটু দেখে নিই যে কেন ওয়াটার টেবিল কারেকশন ইজ রিকোয়ার্ড। ওয়াটার টেবিল কারেকশন তো রিকোয়ার্ড বলে, কিন্তু কেন রিকোয়ার্ড এটা আমাদের একটু জানতে হবে। ওয়াটার টেবিলের এফেক্ট সি এর উপর কি পড়বে? সি এর উপর যদিও বা পড়ে, তুমি যদি খুব ক্ষুদ্রভাবে দেখো, খুব সূক্ষ্মভাবে দেখো, একদম মাইক্রো লেভেল থেকে যদি দেখো, হ্যাঁ সি এর উপর পড়ে, বাট সেটাকে আমরা নেগলিজেবল ধরতে পারি, খুবই কম সেটা চেঞ্জেস হয় একটা হিউজ পরিমাণে রেসপেক্টে। সো উই ক্যান নেগলেক্ট দ্য সি পার্ট, এই পার্টটাকে আমরা নেগলেক্ট করতে পারি। ওয়াটার টেবিলের জন্য এই পার্টের সাধারণত কোনো পরিবর্তন হয় না, যেটুকু হয় সেটা খুবই নেগলিজেবল। নেক্সট এই পার্টে চলে আসি, এই পার্টে দেখো ডি ঠিক আছে, এন কিউ তো ঠিক আছে, গামা, ইয়েস, ওয়ের দ্যাট ইজ দ্য গামা, তাহলে ওয়াটার টেবিল চেঞ্জ হয়ে গেলে কিন্তু গামার পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন আমরা তো জানি, গামা স্যাট আছে, ঠিক আছে, গামা সাবমার্জ আছে, প্লেন গামা আছে। আমরা তো প্রথম যখন সয়েল মেকানিক্স এর ক্লাস পড়েছিলাম তখন দেখেছিলাম যে অনেক ধরনের গামা হয়, ঠিক আছে, এই গামা বাল্ক, গামা সাব, গামা স্যাট এগুলো পড়েছিলাম। তাহলে বুঝতে পারছো এইটা কিসের জন্য পরিবর্তন হয়? শুধুমাত্র এর মধ্যে ওয়াটার কোয়ান্টিটি চেঞ্জেস এর জন্য। তার মানে ওয়াটার টেবিলের যদি এদিক ওদিক হয় তাহলে ডেফিনেটলি গামার পরিবর্তন হবে, আর গামার যদি পরিবর্তন হয় তাহলে ডেফিনেটলি এই পার্টের পরিবর্তন হবে। একই রকম ভাবে যদি আমরা নেক্সট দিকে চলছি, এখানে একটা গামা আছে, তাহলে এটারও পরিবর্তন হবে। তাহলে ওয়াটার টেবিলের জন্য আমার সেকেন্ড টার্ম এন্ড থার্ড টার্ম, এই দুটো টার্ম কিন্তু আমাদের পরিবর্তন হবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে এই কিভাবে পরিবর্তন হবে সেইটা আমরা চলো একটু দেখে নিই। এইখানেই আমি এঁকে নিচ্ছি, সুবিধা হবে। ধরে নিচ্ছি এটা আমার ফাউন্ডেশন, এটা হচ্ছে ফাউন্ডেশন ডেপথ, এটা বি আমরা জানি। আচ্ছা আমি একটু আগেই পড়া থেকে বললাম যে আমরা কতটা অবধি কনসার্নে নেব, বেস অফ ফুটিং থেকে কতটা নিচের অবধি গামা আমরা এই লাস্ট টার্মের মধ্যে মাথায় রাখবো। আমরা বলেছিলাম বি উইডথ অবধি, কত উইডথ অবধি? বি উইডথ অবধি, ঠিক আছে, বি উইডথ অবধি আমরা কনসার্নে রাখবো। ক্লিয়ার? ওকে। আচ্ছা কেস 1 একটু বুঝে নাও, এর চেয়ে ইজি জিনিস যদি তোমরা এফেক্টিভ স্ট্রেস চ্যাপ্টারটা বুঝে থাকো, বা আমি আগেও যেগুলো বলেছি সেগুলো যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, কেন বলি কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, এটার মতন ইজি জিনিস কিছু নেই ওয়াটার টেবিল এদিক ওদিক হওয়ার জন্য, তোমরা নিজেরাই বার করতে পারবে। ওকে, কেস 1 কি? ধরে নিচ্ছি আমার ওয়াটার টেবিল এইখানে আছে, কোথায় আছে না বেস অফ ফাউন্ডেশন এবং বি ডেপথ ফ্রম দ্য বেস অফ ফাউন্ডেশন এর মাঝখানে কোনো একটা জায়গায় আমাদের ওয়াটার টেবিল আছে, জিডব্লিউটি আছে। কি আছে? জিডব্লিউটি আছে। ধরে নিচ্ছি সেটা ডেপথ বেস অফ ফাউন্ডেশন থেকে জেড, ঠিক আছে, ধরে নিচ্ছি আমি Z1, বেস অফ ফাউন্ডেশন থেকে আমার Z1 নিচে আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে আমরা কিভাবে ওয়াটার টেবিলের কারেকশন আমাদের এই ফর্মুলার মধ্যে করব, তার মূলত দুটো প্রথা আছে বা দুটো প্রসেস আছে। একটা প্রসেসে তো আমরা একটা থাম্ব রুল ইউজ করে একটা ফ্যাক্টরকে নিয়ে এসে এটার সাথে লাগিয়ে দিতে পারি, সেটাও আমি বলছি। আর তুমি যদি অ্যাকুরেটলি বার করতে চাও আর একটা কনসেপ্ট একদম অ্যানালাইসিস করে বার করবে, সেটাও আছে। আমি চলো প্রথমে একটু অ্যানালাইসিস করে বুঝে বার করি। ওকে, কি সেটা? আচ্ছা আমি কি বলেছি, যেখানকার যে আমরা গামাটা নেবো সেটাকে কি গামা নেবো? অ্যাভারেজ গামা নেবো, অ্যাভারেজ গামা। তাহলে কেস 1 এর ক্ষেত্রে আমি যে অ্যাভারেজ গামা নেবো, সাপোজ টু বি গামা ড্যাশ যদি আমি লিখি, তাহলে সেই অ্যাভারেজ গামা কত হবে? অ্যাভারেজ গামা হচ্ছে এইখানকার এইটার গামা, এটার গামা কত? আগে অ্যাকচুয়াল গামা মানে গামা বাল্ক, কেন জল তো এর উপরে নেই, তাহলে আগে যে গামা ছিল, গামা বাল্ক যে ছিল, আমি গামা বাল্ক দিয়ে লিখছি,
এখানকার আগে কি ছিল, গামা বাল্ক ছিল, আর এটা কি ওয়াটার টেবিলের নিচে আছে, মানে এটা এখন সাবমার্জ হয়ে রয়েছে, এটা সাবমার্জ রয়েছে, তাহলে আমরা এখানে গামা সাবমার্জ ধরবো। ঠিক আছে, কেন কি আমরা সম্পূর্ণ ইফেক্টিভ স্ট্রেস নিয়ে কথা বলি, টোটাল স্ট্রেসের কিন্তু এখানে কোনো গল্প নেই, সব ইফেক্টিভের গল্প। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা গামা ধরবো সেটা গামা সাবমার্জ ধরবো। তাহলে কি পাচ্ছি, তাহলে গামা বি ইন্টু কি Z1 প্লাস গামা সাবমার্জড ইন্টু কি না বি মাইনাস Z1। ক্লিয়ার? আর এটা ইকুয়ালস টু কি অ্যাভারেজ হলে ইন্টু বি। আচ্ছা, আমি বিটাকে নিচে নামিয়ে নিই, তাহলে গামা নতুন গামা ড্যাশ পাবো হচ্ছে এটা। ক্লিয়ার? কিচ্ছু না, খুবই ইজি কনসেপ্ট। আমাদের কাছে দুটো, যখনই মাঝখানে আমাদের ওয়াটার টেবিল চলে এলো, তাহলে বুঝতে পারছো আমাদের পুরো জোনটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে ওয়াটার টেবিলের উপরের অংশ, যেখানটার গামাটাকে আমরা গামা বাল্ক বলবো, আর একটা হচ্ছে ওয়াটার টেবিলের নিচের অংশ। ওয়াটার টেবিলের নিচে হয়ে যাওয়া মানে ওটা হয়ে যায় কি সাবমার্জ হয়ে গেল, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে আমাদের অ্যাভারেজ কি হলো, গামা বি ইন্টু Z1, মানে আগে উপরে যেটুকুটা ছিল Z1 ডিস্টেন্স, গামা বি দিয়ে বাল্ক করে দিলাম। পরেরটা হচ্ছে গামা সাবমার্জ কতটা না বি মাইনাস Z1, এই পোর্শনটুকুটার জন্য। ঠিক আছে, সেটা করে দিয়ে ভাগ করে দেবো, এটা হলো গামাটা। এবার এখান থেকে একটা জিনিস দেখো, যদি ওয়াটার টেবিল এইখানে থাকে, অর্থাৎ এই বি বা তার নিচে থাকে, ইন দ্যাট কেস কি হবে, তাহলে আমরা জেড এর জায়গায় কি বসাবো, বি বসাবো। তাহলে জেড এর জায়গায় যদি বি বসাই, ঠিক আছে, when আমি লিখে করি একটু, when GWT at B depth from base, এই বেসের চেয়ে যখন বি ডেপথে থাকবে তখন কি হবে, Z1 equals to B হয়ে যাবে। তাহলে Z1 equals to যদি B হয়, তাহলে এটা কি, এটা 0 হয়ে গেল। ঠিক আছে, এটা 0 হয়ে গেল, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে, তাহলে নতুন যে গামা ড্যাশ হবে সেটা হচ্ছে গামা বি ইন্টু Z1, আমি কি বলেছি বি বাই বি, তাহলে কেটে গেল, মানে গামা বাল্কি গামা থেকে গেল। ঠিক আছে, কারণ এর নিচে যখন আমার এইখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল থাকবে বা তার নিচে যদি থাকবে, তাহলে আমার গামার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, আবার যদি তোমার একদম বেসে থাকে গ্রাউন্ড ওয়াটার টেবিল, যদি বেসে থাকে তাহলে কি হয়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে কি Z1 equals to 0 হয়ে যাবে। যদি এখান থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিল থাকে তাহলে Z1 equals to 0, যদি 0 হয় এখানে 0 পুট করো, তাহলে এই পার্টটা 0, এইটা 0, তাহলে হচ্ছে গামা সাব ইন্টু বি, আর এটা থাকবে, তাহলে হয়ে যাবে কি গামা হয়ে যাবে গামা সাব। তোমরা নিজেরা এই ফর্মুলেশনটা করে, এটা তোমাদের বাড়িতে কাজ থাকবে, তোমরা এই ফর্মুলেশনটা বানাবে, বানিয়ে যদি এখানে থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিল তাহলে কি হবে, যদি এখানে থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিল তাহলে কি হবে, একদম পুরো ফর্মুলা বসিয়ে যেটার মান বসিয়ে করে দেখবে কি আসছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা পেলাম কি, যদি গ্রাউন্ড ওয়াটার টেবিল এখানে থাকে তাহলে অবশ্যই এটার পুরো নিচটা, এই পুরো সয়েলটাই গামা সাবমার্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে ডিরেক্টলি গামা সাবমার্জ বসিয়ে দিতে পারি, এই গামার জায়গায় ডিরেক্টলি আমরা গামা সাবমার্জ বসিয়ে দিতে পারি যদি গ্রাউন্ড ওয়াটার টেবিল এখানে থাকে। ওকে, বাট এর মাঝখানে যদি থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ক্লিয়ার? ওকে। নাও যদি আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল এখানে না থেকে এই জায়গায় থাকে, যদি এই জায়গায় থাকে, ধরে নিচ্ছি আমি Z2 ফ্রম দা গ্রাউন্ড লেভেল থেকে Z2 ডিস্টেন্সের নিচে আমার আছে গ্রাউন্ড ওয়াটার টেবিল। ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই পার্টটার জন্য, অর্থাৎ এই যে সেকেন্ড পার্টটার জন্য গামা কি হবে, এই গামা কি হবে, অবশ্যই দেখতে পাচ্ছি যখন গ্রাউন্ড ওয়াটার টেবিল বেসেরও উপরে চলে গেছে, তার মানে ডেফিনেটলি এই অঞ্চলটা পুরোটাই সাবমার্জ হয়ে রয়েছে, তাহলে আমি কিন্তু এখানে গামা সাবমার্জ বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে গামা সাবমার্জ বসিয়ে দেবো। বাট ফর দিস পোর্শন, এই পোর্শনের জন্য কি হবে, আবার এরকম একটা ফর্মুলা ডেভেলপড হবে, আবার এরকম একটা ফর্মুলা ডেভেলপড হবে। ঠিক এই কনসেপ্টে যেভাবে আমি ফর্মুলা ডেভেলপ করেছি, তোমরা ঠিক একই কনসেপ্টে এইখানটার জন্য ফর্মুলাটা তোমরা ডেভেলপ করবে। সেম জিনিস,
শুধুমাত্র বি এর জায়গায় ডিএফ হয়ে যাবে আর Z1 এর জায়গায় Z2 হয়ে যাবে। ক্লিয়ার? তোমরা একটু করবে হাত, আমি তো করিয়ে দিতেই পারি, এখানে আমি তোমাদেরকে কনসেপ্ট বুঝিয়ে দিলাম, একটা করে দিলাম, বাকিটা তোমরা নিজেটা ফর্মুলেশন করবে, তাহলে তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে, যখন লিখবে খাতায় মাথার মধ্যে কমপ্লিটলি গেঁথে যাবে, আর কোনোদিনও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, তাহলে এই হয়ে গেল তোমার ওয়াটার টেবিল কারেকশন, একদম ডিরেক্ট অ্যানালাইটিক্যাল মেথডে। বাট আর একটা প্রসেসও আছে, যে আমরা একটু আগে বললাম যে একটা ফ্যাক্টরকে দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু যেমন সেফ ফ্যাক্টর লাগিয়েছিলাম না স্ট্রিপ ফুটিং দিয়ে কনভার্ট করার জন্য, ঠিক একই রকম ভাবে যদি আমরা আর একটা করে ফ্যাক্টর লাগিয়ে দিই এর সাথে, ঠিক আছে, তাহলেও কিন্তু ওখান থেকে বার করতে পারবো। সেইটা কি ফ্যাক্টর, সেটাকে আমরা বলি, এই পার্টের সাথে যেটা কানেক্ট করি লাগাই, সেটাকে বলি আমরা RW1, ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর RW1, এই টার্মটার সাথে। আর এই টার্মটার সাথে যেটা আমি কানেক্ট করি সেটাকে বলি আমরা RW2। ঠিক আছে, সেকেন্ড পার্টটার সাথে যে ফ্যাক্টরটা লাগাই সেটা হচ্ছে RW1, থার্ড পার্টটার সাথে যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে RW2। এগুলোর মান কি হয়? RW1 এর মান হয় হচ্ছে 0.5 ইন্টু 1 প্লাস যদি Z2 বাই DF, আর RW2 কি হয় 0.51 প্লাস Z1 বাই B। ঠিক আছে, তোমরা যদি ওই প্রসেসটা বুঝতে না পারো, বুঝতে অসুবিধা, আমি তো বলবো যে অবশ্যই খুব ইজি প্রসেস, আমাদের মানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এইটুকু কনসেপ্ট আমাদের রাখা উচিত। এইটা নেক্সট হচ্ছে এটা হচ্ছে একটা ফর্মুলেশন, এই ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাতে তোমার Z2 DF এর মান বসাবে আর আরামসে বার করে দিতে পারবে। ক্লিয়ার? ঠিক আছে, এইটাকে আমরা ওয়াটার টেবিল ফ্যাক্টর 1, ওয়াটার টেবিল ফ্যাক্টর 2 বলে থাকি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা টার্জেগিস ফর্মুলেশনটা মোটামুটি জেনে গেলাম। টার্জেগিস ফর্মুলেশনে এটুকুই আছে, এটুকুকে খুব ভালোভাবে পড়বে। আমরা প্রবলেম সলভ নেক্সট ভিডিওতে অবশ্যই প্রবলেম সলভে আমরা যাবো। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস আমি একটু বলে দিই, তাহলে হয়ে যাবে আমাদের এইটা, সেটা হচ্ছে যে স্কিমটনস সাহেবের আমি বলেছিলাম যে আমরা আমরা প্রথমে একটা কি ফর্মুলা পড়লাম, র্যাঙ্কিংস পড়লাম। র্যাঙ্কিংস কার জন্য বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কোহেশন লেস সয়েলের জন্য, অর্থাৎ ফাই সয়েলের জন্য। সি কে আমরা ওখানে 0 করে নিয়েছিলাম। 2 পড়লাম টার্জেগিতে কি করেছি আমরা, একটা C5 সয়েলের জন্য করেছি। আর স্কিমটনস একটা রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র সি সয়েলের জন্য। স্কিমটন সাহেবের ফর্মুলেশনটা কি ছিল, সেই ফর্মুলেশনটা আমরা হালকা করে জেনে রাখি, যদিও সাধারণত পরীক্ষা এইভাবে আসে না, বাট তবু আমাদের অল্প একটু কিন্তু জেনে রাখতে হবে। এটা শুধুমাত্র সি সয়েলের জন্য। সেখানে কি ছিল, আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি শুধু তিনি বলেছিলেন 5.7 CNC। ঠিক আছে, শুধুমাত্র ফার্স্ট টার্মটাই থাকবে ওখানে। এখানে কি হয়, যখনই আমরা কোহেসিভ সয়েলের জন্য হলো, তার মানে 5 = 0, তাহলে এনসি এর মান কত হয়ে যাবে, ইন্টু 5.7। তাহলে 5.7C এইভাবে আমরা বার করি। ঠিক আছে, আচ্ছা এখানে কি হয়, এনসির মানটা, হ্যাঁ, বা এই পুরো ফ্যাক্টরটা বা এনসির মানটা আরো কিছুর উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি ডেপথ অফ দ্য ফাউন্ডেশন বাই উইডথ, এইটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। ওকে, এর মান যদি 0 হয়, 2.5 এর বেশি হয়, 0 থেকে 2.5 এর মধ্যবর্তী হয়, এইসব টার্মিনোলজির উপর এটা ডিপেন্ড করে। সাধারণত মনে রাখবার তেমন দরকার নেই। ওকে, বাট তোমরা চাইলে বই থেকে এটা দেখে মনে রাখতে পারো কি হয়। তবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্কিমটনস ফর্মুলা কিন্তু হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য, 5 = 0 এর জন্য। ঠিক আছে, চলো এবার আমরা বলেছিলাম কি, এই তো গেল ফর্মুলা। এবার আসছে হচ্ছে আমাদের আইএস কোড কি বলছে। তো
তুমি ভারতবর্ষে থেকে যখন একটা ফাউন্ডেশন বা ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি বার করবে, তখন তো তোমাকে ডেফিনেটলি আমাদের আইএস কোডকে দেখতে হবে। তো আইএস কোড কি বলছে? তো আইএস কোড দেখো, মেনলি আইএস কোড যেটা হয় মেয়ারহফ, ঠিক আছে, উনি একটা ফর্মুলা দিয়েছিলেন এই বিয়ারিং ক্যাপাসিটিকে বার করবার জন্য, সেটাকেই কম বেশি বলতে পারো আইএস কোড একদম ডিরেক্ট কপি করে নিচ্ছে একটা ছোট্ট কারেকশন করবার। তো মেয়ারহফ কি বলেছিলেন? তিনি যেটা ফর্মুলাটা দিয়েছিলেন, মেয়ারহফ ফর্মুলেশন, তিনি কি বলেছিলেন? মূলত হচ্ছে কিউ ইউ ইকুয়াল টু যে আমাদের যে টার্জেগিস যে ইয়েটা ছিল, অর্থাৎ সিএনসি প্লাস কিউ এন কিউ প্লাস হাফ গামা বি এন গামা। এই তিনটে টার্ম ছিলই, এর সাথে ফ্যাক্টর কিছু ইনকর্পোরেট করেছিল। কি কি ফ্যাক্টর? তিনি তিন ধরনের ফ্যাক্টরের কথা বলেছেন। প্রথম ফ্যাক্টর হচ্ছে সেফ ফ্যাক্টর। কি ফ্যাক্টর? সেফ ফ্যাক্টর। ওই যে বলেছিলাম স্ট্রিপ ফুটিং থেকে যদি রেক্টাঙ্গুলার ফুটিং হয়, সার্কুলার ফুটিং হয়, তাহলে কি কি ইউজ করব, তো সেই ফ্যাক্টর গুলোর কথা তিনি সেফ ফ্যাক্টরে বলেছিলেন। ঠিক আছে, তো সেফ ফ্যাক্টর কি? এই টার্মটার জন্য সেফ ফ্যাক্টরকে আমরা এসসি লিখি, এই টার্মটার জন্য সেফ ফ্যাক্টরকে আমরা এস কিউ লিখি, এই টার্মটার জন্য সেফ ফ্যাক্টরকে আমরা এস গামা লিখি। এটা হচ্ছে 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর টাইপ অফ ফ্যাক্টর তিনি কি ইউজ করেছিলেন? ডেপথ ফ্যাক্টর। কি ফ্যাক্টর? ডেপথ ফ্যাক্টর। আমরা স্কিন টার্মস পড়তে গিয়ে দেখলাম, ওখানে দেখলাম যে ডেপথ অফ দ্য ফুটিং ডিভাইডেড বাই উইডথ অফ দ্য ফুটিং, এর উপর ডিপেন্ড করছে কিন্তু আমাদের কি বলবো, মানে কতটা ডেপথের মধ্যে ঢুকছে সেটা, ওই এবং ডি বাই বি এর রেশিওর উপর কিন্তু আমাদের বিয়ারিং ক্যাপাসিটি ডিপেন্ড করছে। সেইটাকে ইনকর্পোরেট করেছেন এখানে মেয়ারহফ। তিনি ডেপথ ফ্যাক্টরের নাম ঢুকিয়েছেন, সেটা কি? ডিসি। এই সি পার্টের জন্য ডিসি ডেপথ ফ্যাক্টরকে বলে, এটার জন্য ডিকিউ, এটার জন্য ডি গামা। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর কি? আরেকটা তিনি ফ্যাক্টর ইউজ করেছিলেন, সেটা হচ্ছে ইনক্লিনেশন ফ্যাক্টর। ইনক্লিনেশন ফ্যাক্টর, ঠিক আছে। ইনক্লিনেশন ফ্যাক্টর কি? ইনক্লিনেশন ফ্যাক্টর হচ্ছে যে আমরা যে ধরে নিয়েছি যে এই যে ফুটিং এ লোড আমাদের সবসময় এরকম লম্ব ভাবেই পড়বে বেসের সাথে, ঠিক আছে, বা একদম অ্যাক্সিয়াল লোডই আসবে বেসের উপর, এটা তো নাও হতে পারে। হতেই পারে যে আমাদের লোড এরকম ভাবে আমরা অ্যাঙ্গেল করে এলো, আসতেই পারে। তো এই যে অ্যাঙ্গেল করে আসবে, সে অ্যাঙ্গেলের উপর কনসিডার করে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি কি হবে সেটাকে বার করা হয় এই ইনক্লিনেশন ফ্যাক্টরকে আমরা ইনক্লুড করে। সেটাকে আমরা কি বলি? আইসি, আইকিউ অ্যান্ড আই গামা। কি বলি? আইসি, আইকিউ অ্যান্ড আই গামা। ঠিক আছে, তো এইগুলো সবগুলোরই বার করবার জন্য আমাদের ফর্মুলেশন যে কোনো টেক্সট বুকে অ্যাভেলেবেল আছে। আমি এখানে করে আর সময় নষ্ট করছি না, ঠিক আছে। যে কোনো টেক্সট বই খুললে তুমি আইসি, আই গামা কি, মানে তাদের ভ্যালুগুলো কি করে বার করতে, প্রত্যেকটার একটা ফর্মুলেশন আছে। ওকে, সেই ফর্মুলেশনটা তোমরা ওখান থেকে দেখে নেবে, দরকার পড়লে মুখস্থ করবে। সাধারণত পরীক্ষাতে, মানে আমাদের এমসিকিউ পরীক্ষাতে এর পরীক্ষাতে এটা তেমন ভাবে দরকার পড়ে না, বা এখান থেকে ওরকম ভাবে কোয়েশ্চেন কিন্তু আসে না, ঠিক আছে। তো এইগুলো একটু তোমরা দেখে নেবে, যদি কিছু বুঝতে না পারো তাহলে করবে। এবং আমি চেষ্টা করবো এখান থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা নেক্সট ক্লাসে অবশ্যই একটা অ্যাটেন্ড করবো, তাহলে পুরো ব্যাপারটা সম্পর্কে একটা ক্লিয়ার আমরা সম্যক ধারণা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা আজকের ক্লাসে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে যে বিয়ারিং ক্যাপাসিটিকে আমরা যদি বার করতে চাই, তাহলে সেই বার করবার ক্ষেত্রে বা একদম জেনারেল সয়েলে যদি বার করতে চাই, তাহলে সেই বার করার ক্ষেত্রে আমাদের কাছে কিভাবে সেটা করব, তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টার্জিগিস ফর্মুলা এবং আইএস কোড, আইএস কোডের অনুযায়ী। তো আর টার্জিগি হচ্ছে বেস, সেইগুলোর ওপর দাঁড়িয়ে যেমন মেহরাব এসেছে, তারপরে আইএস সেখান থেকে নিয়েছে, তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আইএস কোড যেটা করেছে, আইএস কোড এই মেহরাব থেকে যেটুকুকে চেঞ্জ করেছে সেটা আমি করি। আচ্ছা, তাহলে আমরা চলো এখানে জিনিসগুলোকে ঢুকিয়ে নিই ফর্মুলাটার মধ্যে। এসসি, ডিসি অ্যান্ড আইসি, এখানে হয়ে গেল এস কিউ, ডি কিউ, আই কিউ।
আর এখানে হয়ে গেল এস গামা ডি গামা আই গামা। ঠিক আছে, এর সাথে সাথে আইএস কোড অনুযায়ী কি করেছে, আইএস কোড অনুযায়ী আইএস কোড কি করেছে, এর সাথে শুধু একটা কারেকশনকে ঢুকিয়েছে। কি সেটা না, এই যে লাস্ট টার্মটার সাথে আমরা একটা ওয়াটার কারেকশনকে ঢুকি, মানে ওয়াটার টেবিল কারেকশনকে ঢুকিয়েছি শুধুমাত্র লাস্ট টার্মটার ক্ষেত্রে। আমরা টার্জিকের সময় যখন ওয়াটার টেবিল কারেকশন করলাম কি করলাম, RW1 এটার সাথে লাগিয়েছিলাম, RW2 এটার সাথে লাগিয়েছিলাম। ক্লিয়ার? এখানে বলছে যে না, তুমি RW1 লাগানোর দরকার নেই, শুধুমাত্র তুমি RW2 লাগাও। সেই RW2 কে ওরা কি বলছে, RW0, RW বলেই শুধু ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে একটা ওয়াটার টেবিল কারেকশন শুধুমাত্র লাস্ট টার্মটার ক্ষেত্রে ফর্মুলেশন সেম, আগের যেভাবে RW2 করেছি, মানে যদি আমাকে বলো তাহলে হচ্ছে RW ইকুয়াল টু RW2, সেম জিনিস। যেখানে RW2 আমি এখন করে দেখলাম, সেই জিনিসটা শুধুমাত্র এখানে লাগানো হয়েছে। আর তাহলে সেটা মেয়র অফ ফর্মুলেশন থেকে আমরা আইএস কোড মেথড বা ডিটারমিনেশন অফ বিয়ারিং ক্যাপাসিটিতে পৌঁছে গেলাম। ঠিক আছে, শুধুমাত্র এটুকুই পার্থক্য। তাহলে আজকের ক্লাসটা মোটামুটি আমাদের এখানে শেষ করতে পারি। শুধুমাত্র আমি যেগুলো বললাম না সেটা হচ্ছে এসসিএস, যে ডি এবং আই, এইগুলোকে কিভাবে বার করতে হয় তুমি যে কোনো স্ট্যান্ডার্ড বইতে এটা পেয়ে যাবে। সেটা করো এবং সেটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওই ডেটাগুলো আমার মাথায়, আমার মুখস্থ থাকে না, এবং যেহেতু আমি পরীক্ষা এখন কোনো দিচ্ছি না বলে আমার মুখস্থ রাখার কোনো দরকার নেই। ওকে, সো তোমরা এটা প্লিজ তোমরা করে নাও, নিজের বই খুলো, এটা করে নাও, একটা সুন্দর টেবিল বানিয়ে নাও। যারা বিশেষ করে যারা ক্লাস টেস্ট বা ক্লাসের পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু আসবে। ঠিক আছে, বাট এমসিকিউ পরীক্ষাতে ডিরেক্ট এটা আসার সম্ভাবনা এখান থেকে খুব কম। যেই যে জায়গাগুলো বলেছি সেই জায়গাগুলোকে মাথায় রাখবে, ওগুলো কিন্তু আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাসটাকে আমরা এখানে শেষ করতে পারি। আমরা নেক্সট ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে একটা নিউমেরিক্যাল প্রবলেম নেবো এই রিগার্ডিং। সেই নিউমেরিক্যাল প্রবলেমটাকে আমরা যদি সলভ করে নেবো, তাহলে সলভ করলে আমাদের এখান থেকে কমপ্লিটলি আমরা ক্লিয়ার হয়ে যাব। এরপরে আমরা হচ্ছে পাইল ফাউন্ডেশন অর্থাৎ হচ্ছে ডিপ ফাউন্ডেশনের দিকে কিন্তু আমরা এগোবো। ডিপ ফাউন্ডেশন কিভাবে করে হ্যান ত্যান তারগুলো করবো। ঠিক আছে, ও আরেকটা জিনিস এখানে হয়তো থেকে যাবে হচ্ছে ফিল্ড মেথডে কিভাবে বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করে সেটা করে, বা পাইল ফাউন্ডেশন ডিপ ফাউন্ডেশনের কিভাবে বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করে, আমরা সেই পার্টটাই চলে যাব। ঠিক আছে, তো চলো নেক্সট ক্লাসে আরো একবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ক্লাস আমি এখন চেষ্টা করবো প্রায় রেগুলারলি দেওয়ার, এটাই আর কি। তোমরা যদি কেউ আমাকে অনেকেই বলছো কন্ট্যাক্ট করতে চাও, তো আমি বলবো যে তোমরা আমার ফেসবুক প্রোফাইল অরূপ পাল, ঠিক আছে, ARUPPAUL, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেবো। তোমরা সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো মেসেঞ্জারে। টেলিগ্রামের আমার একটা চ্যানেল আছে, সেখানেও তোমরা মেসেজ করতে পারো। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আমি একটা ফোন নাম্বার তোমাদের জন্য দেওয়ার জন্য। ঠিক আছে, যেখানে তোমরা আমাকে ডিরেক্টলি যদি কোনো কোয়ারিজ থাকে কিছু থাকে সেখানে কথা বলতে পারবে। যেহেতু আমার পার্সোনাল নাম্বার, আমাকে অনেকে চেয়েছো, দেখো পার্সোনাল নাম্বারটা দিলে কি হয়, সমস্যা হয়। ঠিক আছে, সবারই তো একটা আমার অফিসের ফোন আসে, একটা প্রবলেম হয়। সেজন্য আমি একটা তোমাদের জন্য আলাদা নাম্বার নিয়ে আমি সেটা তোমাদেরকে জানাবো। একটু ধৈর্য ধরো, আমি সেটা জানিয়ে দেবো। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন করেও জিজ্ঞেস করতে পারবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। ওকে, তো চলো আজকে এইটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য খুব ভালো থাকো, পড়াশোনা করতে থাকো এবং বাই।